নজিরবিহীন নিরাপত্তা সেনাবাহিনী, পুলিশ, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ওনাকে দিয়েছে। নির্বাচনের দিন 25 আগে হঠাৎ আসিফ মাহমুদ ঘোষণা দিলেন এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা তা পুনর্বিবেচনার সময় এসেছে, অর্থাৎ চরম অনিশ্চয়তা। দলটির অভিযোগ, কিছু লোক এবং দলের বিষয়ে স্পষ্ট পক্ষপাতিত্ব দেখাচ্ছে ইলেকশন কমিশন। এদিকে একই অভিযোগ আবার বিএনপিরও। মির্জা ফখরুল বলছেন স্পষ্ট পক্ষপাতিত্ব করছে ইসি। মজার বিষয় হলো জামায়াতের দাবিও একই। এখন দিন শেষে যদি মিলেমিশে সবাই এই কমিশনের উপরে আস্থা নাই রাখতে পারে, 12 ফেব্রুয়ারিতে নির্বাচনটা আসলে কাদের নিয়ে হবে, এমন প্রশ্নই উঠেছে জোরে সোরে। নির্বাচন কমিশনের প্রতি অনাস্থার পারদ যে এতটা দ্রুত চড়বে তা সম্ভবত খোদ নির্বাচন ভবনের কর্তারাও আন্দাজ করতে পারেননি। রবিবার আপিল শুনানি চলাকালে যা ঘটল তাকে এনসিপি নেতা আসিফ মাহমুদ সোজা সাপটা নাটক বলেই অভিহিত করেছেন। তার অভিযোগের তীর বিদ্ধ করেছে কমিশনের বিচারিক প্রক্রিয়াকে। আইনের শাসনের বদলে সেখানে নাকি চলেছে আবেগ আর চাপের খেলা। আসিফ মাহমুদ স্পষ্ট করেই বলেছেন, শুনানির মাঝখানে হঠাৎ ব্রেক নেওয়া হলো সিদ্ধান্তের কথা বলে। বলা হলো 15 মিনিটের বিরতি, অথচ সেই 15 মিনিট গড়িয়ে গেল 1.5 ঘন্টায়। এই দীর্ঘ সময়ে বন্ধ দরজার ওপারে আসলে কি ঘটল? অভিযোগ উঠেছে ঠিক ওই সময়ে নাকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে কমিশন। আর সেই বৈঠকের পরপরই যখন রায় ঘোষণা করা হলো আসিফ মাহমুদদের কাছে, তখন সেটা আর নিছক রায় থাকলো না, হয়ে উঠল ফেব্রিকেটেড বা সাজানো এক চিত্রনাট্য। চট্টগ্রামের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর উদাহরণ টেনে এনসিপি যে অভিযোগ করেছে তা যদি সত্যি হয় তাহলে বিষয়টি রীতিমতো পিলে চমকানো। অভিযোগ, প্রথমে একজন কমিশনার জানালেন প্রার্থীটা বাতিল, কিন্তু পর মুহূর্তেই পাশের জনের সঙ্গে ফিসফিস করে কথা বলার পর সেই বাতিল রায় হয়ে গেল বৈধ। যুক্তি দেখানো হলো তিনি কেবল গ্যারান্টার ছিলেন। আইনের এই নমনীয় ব্যাখ্যা বা অপব্যাখ্যা সাধারণ ভোটারদের মনে সন্দেহের দানা বাঁধছে। আসিফ মাহমুদের কণ্ঠে তাই ঝরল চরম হতাশা। যে কনফিডেন্স বা আস্থা অর্জনের কথা ছিল ইসির, তা পুরোপুরি হারিয়েছে বলে দাবি করেছে এনসিপি। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে দলটির রাজনৈতিক পর্ষদ এখন নির্বাচনে থাকা না থাকা নিয়ে নতুন করে ভাবতে বসেছে। সোমবারই আসবে চূড়ান্ত কোনো ঘোষণা। তবে সেই ঘোষণা যদি নেতিবাচক হয় তবে তা 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার জন্য এক বড় ধাক্কা হতে পারে। মজার ব্যাপার হলো যে বিএনপির সঙ্গে বৈঠকের পর সাজানো রায় দেওয়ার অভিযোগ তুলছে এনসিপি, সেই বিএনপিও কিন্তু কমিশনের উপরে সন্তুষ্ট নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসির স্বচ্ছতা নিয়ে তুলেছেন গুরুতর প্রশ্ন। তার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে পোস্টাল ব্যালট এবং প্রশাসনিক পক্ষপাত। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান এবং কাগজ ভাঁজ করলে তা আড়াল হয়ে যাওয়ার শঙ্কা, এগুলো কি শুধুই কারিগরি ত্রুটি নাকি সূক্ষ্ম কারচুপি? বিএনপি মনে করছে নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই ব্যালট পেপার এভাবে ডিজাইন করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভোটারদের এনআইডি এবং মোবাইল নম্বর সংগ্রহের বিতর্কিত প্রক্রিয়া। ফখরুল স্পষ্ট করে বলেছেন প্রশাসন নিরপেক্ষ নেই আর পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ, অর্থাৎ যাকে ফেভার করার অভিযোগ তুলছে এনসিপি সেই দলটিই বলছে মাঠ সমতলে নেই। এটি কি রাজনীতির চিরাচরিত ব্লেম গেম নাকি কমিশনের প্রকৃত ব্যর্থতা? এই ত্রিমুখী অসন্তোষের তৃতীয় কোণটি পূর্ণ করেছে জামায়াতে ইসলাম। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগগুলো আরও সুনির্দিষ্ট। তার মতে প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে। এখানে ইঙ্গিতটা স্পষ্টতই বিএনপির দিকে। মাঠ পর্যায়ের এসপি এবং ডিসিদের আচরণে নিরপেক্ষতার লেশমাত্র নেই বলে দাবি করেছে জামায়াত। বিশেষ করে তারা দাবি করছে একটি দলের শীর্ষ নেতাকে যে মাত্রার প্রোটোকল এবং নিরাপত্তা দেয়া হচ্ছে তা অন্য দলগুলোর জন্য বৈষম্যমূলক। জামায়াতের এই অভিযোগ নির্বাচনী মাঠের লেভেল প্লেইং ফিল্ড তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ করছে। তারা বলছে এখনই যদি এই বৈষম্য দূর না হয় তবে জাতি একে পক্ষপাতমূলক অপরাধ হিসেবেই গণ্য করবে। প্রধান উপদেষ্টার কাছে নালিশ জানিয়েও যদি কাজ না হয় তবে ভোটের মাঠে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। যদিও সিসি ক্যামেরা স্থাপনের আশ্বাসে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে দলটি, কিন্তু মাঠ প্রশাসনের আচরণ না বদলালে ক্যামেরা দিয়ে কতটা স্বচ্ছতা নিশ্চিত করা যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে তারা। তবে এবারের নির্বাচনের সবচেয়ে বড় বোমাটি ফেটেছে দেশের বাইরে মধ্যপ্রাচ্যে। পোস্টাল ব্যালট নিয়ে যা ঘটছে তাকে এক কথায় তুঘলকি কাণ্ড বলা চলে। আওয়ামী লীগের আমলে রাতের ভোট নিয়ে সমালোচনা ছিল তুঙ্গে, আর এখন প্রবাসীদের মুখে মুখে ফিরছে ব্যালটের ভোটের গল্প। বাহরাইন এবং সৌদি আরব থেকে যেসব ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে চোখ কপালে ওঠার জোগাড়। বাহরাইনের একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি প্রাইভেট বাসায় বসে
প্রকাশ্যেই ব্যালটের খাম গোনা হচ্ছে। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় জামায়াত নেতাদের দিকে, যদিও জামায়াতের কেন্দ্র থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, কিন্তু ভিডিওর দৃশ্যপট ভিন্ন কথা বলছে। কেউ কেউ বলছেন প্রবাসীদের ঠিকানার জটিলতার কারণে নাকি দলীয় কর্মীদের ঠিকানায় ব্যালট আনানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একজন কর্মীর বাসায় কেন শত শত ব্যালট যাবে? আর ভিডিওতে যখন বলা হয় ভিডিও করেন না, ফেসবুকে ছাড়িয়েন না, পোস্টাল ভোট বন্ধ হয়ে যাবে, তখন বুঝতে বাকি থাকে না যে ডালমে কুচ কালা হ্যায়। একই চিত্র সৌদি আরবেও এক ব্যক্তির কাছে পৌঁছে গেছে 400-500 ব্যালট। ভোটারের সম্মতি ছাড়াই এভাবে ব্যালট সংগ্রহ করা এবং তা নিয়ে বাকবিতণ্ডার ভিডিও ফাঁস হওয়ার পর নির্বাচন ব্যবস্থার পবিত্রতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। প্রবাসীরা যেখানে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত হওয়ার কথা, সেখানে তারা দেখছেন তাদের ভোটাধিকার হরণ বা ম্যানিপুলেট করার এক মহোৎসব। বিএনপি এই ঘটনাকে দেখছে নির্বাচন বানচালের কারসাজি হিসেবে। তাদের দাবি, যারা ব্যালট নিয়ে জালিয়াতি করছে তাদের এনআইডি ব্লক করে দেওয়া হোক। অন্যদিকে জামায়াত বলছে এগুলো তাদের বিরুদ্ধে অপপ্রচার। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা যখন বলেন রাজনীতিতে পারফেক্ট মানুষ নেই, মিসইউজ করার চেষ্টা কেউ করবেই, তখন সরকারের অসহায়ত্বই যেন ফুটে ওঠে। তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ভোটের আগে এই তদন্তের ফল কি আদৌ কোনো কাজে আসবে, নাকি ততক্ষণে ব্যালট বাক্সে ছাপ্পা মারা হয়ে যাবে সুদূর প্রবাস থেকেই? সবচেয়ে বিস্ময়কর হল নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া। ইসি সচিব আখতার আহমেদ বাহরাইনের ঘটনাকে যেভাবে হোস্টেল লাইফে চিঠি শেয়ার করার সঙ্গে তুলনা করলেন, তা শুনে সচেতন মহলে হাসির রোল পড়ে গেছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি বা ব্যালট পেপার কি হোস্টেলের চিঠি? 160টি ব্যালট এক বাক্সে দিয়ে যাওয়া এবং তা প্রবাসীদের নিজেদের মধ্যে ভাগ করে নেয়ার এই সরল ব্যাখ্যা কি কোনো সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড হতে পারে? সিইসি এএমএম নাসির উদ্দিন অবশ্য দাবি করেছেন তারা কোনো পক্ষপাতিত্ব করেননি এবং আল্লাহর উপর ভরসা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন। এখন প্রশ্ন হলো, আগামী 12ই ফেব্রুয়ারি আসলে কি হতে যাচ্ছে? একপাশে এনসিপি নির্বাচন বয়কটের হুমকি দিয়ে পুনর্বিবেচনার টেবিলে, অন্য পাশে বিএনপি জামায়াত প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব, ছাত্রদল ইসি ভবন ঘেরাও করছে, হাসনাত আবদুল্লাহরা মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছেন, আর এর মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে ভেসে আসছে পোস্টাল ব্যালট কেলেঙ্কারির খবর। আস্থা যেখানে তলানিতে, সেখানে নির্বাচন কমিশন যতই আল্লাহর উপর ভরসার কথা বলুন না কেন, বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। সকল স্টেক হোল্ডার, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সহযোগী শক্তিগুলো যদি শেষ পর্যন্ত নির্বাচনে না থাকে, তবে সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন কি তাহলে আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের ইতিহাসের জন্ম দিতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কোনো নাটকীয় মোড় অপেক্ষা করছে বাংলাদেশের রাজনীতিতে? উত্তরটা সময়ের হাতে, তবে লক্ষণগুলো মোটেই সুখকর নয়। ভিডিও শুরুতেই আমি ভাইরাল সিদ্দিকের একটা দাবি নিয়ে বলি। ওই যে ওলামা লীগ ছিল, ওলামা দলের এখন হয়ে গেছে সভাপতি হয় নাই, সরি, মানে নিজেকে নিজে দাবি করে নতুন একটা রাজনৈতিক দলও খুলছে। গেল পরশুদিন তার একটা ভিডিও আমি দেখেছিলাম, সে দাবি করছিল তার 4 জন গানম্যান দরকার, কারণ তিনি একটা দলের প্রধান। তো তার দাবিটা শুনে তখন মনে হয়েছে যে আমরা হাহারি দিছি। কিন্তু যদি আপনি রাজনৈতিক প্ল্যাটফর্মে, রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে ভাবেন, যদি তার দল নিবন্ধন পায়, তাহলে রাষ্ট্র তাকে প্রটোকল দিতে হবে কেন সেই দলটির চেয়ারম্যান। এই কথার সাথে বাকি কথাগুলা কেন কানেক্ট করছি, অনেকে কমেন্টের মধ্যে লিখছেন ওজন আছে কিনা, ওনার সমান যোগ্যতা অর্জন করতে বলুন, নানান ধরনের বক্তব্য দিচ্ছেন জামাতের আমিরকে নিয়ে। কারণ জামাতের আমির যিনি আছেন ডাক্তার শফিক সাহেব, ওনার জন্য ডক্টর ইউনূসের কাছে আপনার একটা দাবি করেছে জামাত ইসলাম। এই দাবিটার পেছনের প্রেক্ষাপট হচ্ছে কোনটা? এতদিন কিন্তু এই দাবিটা ছিল না। যখন জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরলেন, দীর্ঘ একটা প্রবাস জীবন শেষে বা দেশ থেকে বিতাড়িত ছিলেন, দেশে আসার সুযোগ ছিল না, নজিরবিহীন নিরাপত্তা সেনাবাহিনী, পুলিশ, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ওনাকে দিয়েছে। আর এই যে নিরাপত্তা সিস্টেমটা দেখা তখন বাকিদের নিশ্চয়ই মনে হয়েছে যে অন্য দলগুলোর যারা কর্মীরা আছে, দেখো যে তাদের নেতা কত বড়। এটা কিন্তু কর্মীদের মধ্যে আসছে। বাট তারেক রহমানের উপরে এখানে জীবননাশের হুমকি ছিল, অনেক ধরনের থ্রেট ছিল, তিনি দেশে আসতে পারতেছিলেন না, অনেক গোয়েন্দা তথ্য হয়তো সরকারের কাছে ছিল, সরকার সর্বোচ্চ প্রটোকল দিয়েছেন। ডক্টর ইউনূসও এরকম নজিরবিহীন নিরাপত্তা পান নাই, বা পাইলেও আমি জানি না। এখন এগুলো দেখা যে আমাদের কাছে মনে হয়েছে যে তারেক রহমানের জীবন, তিনি দলটির চেয়ারপারসন বা বেগম খালেদা জিয়ার পুত্র, সেই হিসাবে যদি এরকম পায়, তাহলে আমাদের আমির সাহেব দোষ করছে কি? তো তাদের দাবি হচ্ছে যে
তারেক রহমান এখন যখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ওনার বাড়ি থেকে শুরু করে সবকিছুতে রাষ্ট্র যে প্রটোকল দিচ্ছে, নিজস্ব সিকিউরিটি বাহিনী তো আছেই, সেই প্রটোকলের সমান জামাত আমিরকে দিতে হবে। এখন তাদের এই চাওয়াকে অযৌক্তিক, শতভাগ যৌক্তিক। কেন যৌক্তিক? কারণ জামাত একটা বড় দল, এই মুহূর্তে ক্ষমতায় যাইতেও পারে। মাঠ পর্যায়ে নির্বাচনের বিভিন্ন রেজাল্ট বলছে যে জামাত অনেক দূর এগিয়ে আছে ইউনিভার্সিটি লেভেলে। তো সেই ক্ষেত্রে ডাক্তার শফিক সাহেব তিনি তার জন্য নিরাপত্তা চাইতেই পারেন। তবে তারেক রহমানের সমান এইটা আমার কাছে মনে হয়েছে যে একটু ভেজাল। এবার আসেন, ওই যে সিদ্দিক 4 জন চাইছে, সিদ্দিকের সাথে তার যেই কি বলা হয় যে ধরেন দাবি তার প্রাণের নিরাপত্তা, কারণ সে মাঝে মাঝে এমন কাহিনী করে, তো সেই ক্ষেত্রে তার পাবলিক ধাওয়া টাওয়া দেয়, একবার মাইরু খেয়ে আসছে, তো এরপর থেকে তার নিরাপত্তা দরকার। জামাতের আমিরের জন্য ততটুকু নিরাপত্তা দরকার যতটুকু উনি মনে করেন এখন অমুকের সমান আমাকে দিতে হবে। এর আগে আমার কেন লাগলো না? জামাত আমিরের জীবনের প্রতি কোনো থ্রেড আসছে? যদি থাকে সেটা আলাদা। এখন তারেক রহমানের সমান কেন? একটু বেশি চান। আমি যে জায়গাটাতে বলছি, বাংলাদেশের রাজনীতিতে এই জিনিসগুলো থেকে আমরা বের হইতে পারি নাই, বের হওয়া দরকার। জামাত আমিরের নিরাপত্তার জন্য রাষ্ট্রকে প্রটোকল দিতে হবে। এখন একটা রাষ্ট্রের দোষ দেখেন, ইউনূস সরকারের একটা জায়গায় তো ডিস্টারবেন্স আছেই, যে ক্ষেত্র বিশেষে মানে যে বেশি শক্ত, মানে বাঙালি জাতি তো, তাই না, তো ওনার কাছে ভক্ত হইয়া যায়। এখন ডক্টর ইউনূস সরকারের কাজ হচ্ছে কি, তিনি নিউট্রাল একটা গভর্নমেন্ট সিস্টেম পরিচালনা করছেন। তো সেক্ষেত্রে সমতা রাখতে হবে। তিনি আসলে কোথাও সমতা রাখছেন? যখন এনসিপি ঠেলাইছে তা আমাদের ইউনূস স্যার এক ধরনের সিদ্ধান্ত নিত, যখন জামাত ঠেলাইতো এক ধরনের নিত, বিএনপি ঠেলাইছে আরেক রকম নিছে। উনি ওনার যে নিরপেক্ষ অবস্থান অনেক আগে হারাই ফেলছেন, এনসিপির তিনি তৈরি করছেন ব্যাকগ্রাউন্ড থেকে, আর আওয়ামী লীগের দৌড়ের উপর রাখছে। রাষ্ট্রপ্রধান যিনি হবেন তার কাজ হচ্ছে সমতা বিধান করা, অর্থাৎ একটা ক্রাইটেরিয়া থাকবে। এখন জামাতের এই চাওয়া কি অযৌক্তিক? অযৌক্তিক না। জামাত মনে করতেছে বাংলাদেশের প্রটোকল কেমন হয়, জনাব তারেক রহমানের সিস্টেম দেখা বা ওনার মুভমেন্টে এখন তারেক রহমানের যে জীবনমান বা জীবনযাত্রা বা লাইফের থ্রেড আছে বিভিন্ন ইস্যুতে, তো এখন জামাতের কি আমিরের সেই পরিমাণ আছে? যদি থাকে তাহলে দেওয়া উচিত, কম হোক বেশি হোক আসলে দেওয়া উচিত। তো জামাতের যারা টিম আছে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা বৈঠক করেছে। সেই বৈঠকে তারা বলছে যে আপনার একটি দলের প্রধানকে অতিরিক্ত প্রটোকল বা নিরাপত্তা দিয়ে সরকার পক্ষপাতমূলক আচরণ করছে। এখন যদি অতিরিক্ত দিয়ে থাকে তাহলে অবশ্যই পক্ষপাতমূলক হবে। এখন এটাও বুঝতে হবে যে ওনার যতটুকু সিকিউরিটি দরকার আমাদের শফিক ভাইয়ের এতটুকু দরকার কিনা। যদি দরকার না থাকে তাহলে রাষ্ট্র অপ্রয়োজনীয় ব্যবস্থা কেন নেবে? যদি দরকার হয় তাহলে শতভাগ ডক্টর ইউনূসকে দিতে হবে। এখন এই যে জায়গাগুলো ব্যালেন্স করা ভাই এত সোজা না। মানে আপনি সমতা বিধান করা রাষ্ট্রের পক্ষ থেকে এটা কখনো হয় না, আসলেই হয় না। যে দল ক্ষমতামুখী হয় তার প্রতি সবার একটা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা, যে ভাই আগামী দিন উনি তো প্রধানমন্ত্রী হবেন, উনি এটা করবেন উনি সেটা করবেন, সো একটা ভক্তি তৈরি হয়ে যায়। এখন দেখা যাক ডক্টর ইউনূস কি করেন। তো আমার মনে হয় যে বিএনপি নেতাকর্মীরা যথেষ্ট রিয়াকশন দিচ্ছেন, কি হয় আসলে দেখি, চলুন।